নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। পশ্চিমবাংলায় পরিবর্তন আসবে নিশ্চিত। বুধবার কলকাতায় একটি বই প্রকাশ অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে হয় এই বই প্রকাশ অনুষ্ঠান। আগামী দিনে পরিবর্তন আসবে পশ্চিমবঙ্গে এবং তা আসবে নিশ্চিতভাবেই। বুধবার কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে আয়োজিত একটি বই প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ঠিক এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে সাম্প্রতিক সময়ে এই দুই রাজ্যের মধ্যে রাজনৈতিক কারণে বিভাজন তৈরি করার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমি এখানে এসছি ঠিকই, কিন্তু এরকম মনে হচ্ছে না যে আমি আরেকটা স্টেটে আমি এসছি। আমার মনে হচ্ছে যে আমি বাঙালি স্টেট, আমি নিজে বাঙালি, নিজেকে নিজে একদম আপন ফিল করি আমি। কিন্তু বিগত কয়েকদিন ধরে এমন একটা ডিভিশন হয়েছে যে ত্রিপুরা যেহেতু একটা অন্য পার্টির সরকার আর এখানে আরেকটা পার্টির সরকার, একটা ডিভিশন কিন্তু এনে দিয়েছে। এটা কিন্তু ভালো লক্ষণ নয়। এটা কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারি না। আমাদের সবসময় আত্মীয় স্বজন এখানেই থাকে এবং আমাদের এখানকারও আত্মীয় স্বজন যারা আগরতলায় ত্রিপুরাতে থাকে, তো এই যে মেলবন্ধন সেটা কিন্তু একটু নষ্ট হয়েছে এই বিগত কয়েক বছর ধরে। সেটাকে আমাদের উচিত যে আমরা সেটাকে আবার রিস্টোর করা এবং আগামী দিন কি কি করতে হবে, কি কলা কৌশল করতে হবে, যার নামে বই আজকে এখানে সংকলন হয়েছে উনি সব ঠিক করে রেখেছেন। আমি নিশ্চিত যে আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলে পরিবর্তন আসবে। ত্রিপুরায় বর্তমানে পার ক্যাপিটা ইনকাম 1,98,079, যা আগে ছিল 1 লক্ষ টাকার নিচে। বর্তমানে রাজ্যের কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট বা সিএজিআর হল 12.93%। 2013-14 সালে রাজ্যের জিএসডিপি যেখানে ছিল 25.59 কোটি টাকা, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 82.82 কোটি টাকা। বর্তমানে বিনিয়োগকারীরা রাজ্যে আসছেন বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরাতে আমাদের পার ক্যাপিটা ইনকাম 2023-24 এখন 1,98,379 হয়েছে এবং এটা কিন্তু আগে ছিল 1 লক্ষের নিচে। সেই জায়গায় আমরা কিন্তু পার ক্যাপিটা ইনকাম আমরা সেভাবে ডেভেলপ করেছি। সিএজিআর অর্থাৎ কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট যেটাকে বলে 12.93% ত্রিপুরাতে হয়েছে। আমরা একদিকে ডেভেলপমেন্ট করছি, সমস্ত আপনার ইনভেস্টার্সরা আসছে এখানে, কারণ ত্রিপুরাতে সবাই চায় যে কোথাও ইনভেস্ট আমি যদি করি সেখানকার আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা। 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরাতে এনসিবিআর এর যে এখন রিপোর্ট আছে তার মধ্যে ত্রিপুরা নিচের দিক থেকে 3য় স্থানে আছে। আগে গত বছর 5th পজিশনে ছিল, এবার 3rd পজিশনে চলে এসছে। মানুষ আসছে ত্রিপুরাতে এখন শান্তির জায়গা যেটাকে বলে, সেইভাবে আমরা কাজ করছি। জিএসডিপির কথা যদি বলি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট 2013-14-তে 25.59 করোড় ছিল, 2023-24-এ 82.82 করোড় হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচিত বক্তৃতার সংকলন হল নরেন্দ্র দামোদর দাস মোদী নির্বাচিত বক্তৃতা শীর্ষক এই বইটি। 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন সময়ে দেওয়া ভাষণের নির্বাচিত অংশ উল্লেখ করা হয়েছে এই বইটিতে। বইটির রচয়িতা হলেন বিজেপি পশ্চিমবঙ্গ প্রদেশ নেতৃত্ব রবীন্দ্র বোস। এদিন কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে আনুষ্ঠানিকভাবে এই বইয়ের মলাট উন্মোচন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারত অনুরোধ না মানলে আন্তর্জাতিক হস্তক্ষেপ যাওয়ার হুঁশিয়ারি দিল বাংলাদেশ। হাসিনাকে প্রত্যার্পণ করতে ভারতের অস্বীকৃতি দু দেশের মধ্যে প্রত্যার্পণ চুক্তি লঙ্ঘন করবে বলে মন্তব্য করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূস সরকার। প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ইচ্ছে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূস সরকার। তবে শুধু ইচ্ছা জানিয়েই তারা ক্ষান্ত হচ্ছে না, রীতিমতো থ্রেট দিয়েছে বাংলাদেশ। ভারত তাদের অনুরোধ না মানলে আন্তর্জাতিক হস্তক্ষেপ চাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার। হাসিনাকে প্রত্যার্পণ করতে ভারতের অস্বীকৃতি দুইটি দেশের মধ্যে প্রত্যার্পণ চুক্তি লঙ্ঘন করবে বলে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়
জানিয়েছে বাংলাদেশের আইনি উপদেষ্টা আসিফ নজরুল বিষয়টি। উল্লেখ করা যেতে পারে ৭৭ বছর বয়সী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ৫ আগস্ট ২০২৪-এ। ছাত্র নেতৃত্বাধীন প্রতিবাদীদের ব্যাপক বিক্ষোভের ফলে ১৬ বছর ধরে শাসন করা আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে হাসিনা ও তার সাবেক কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিনার প্রত্যর্পণের জন্য নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে ঢাকা। ভারত শেখ হাসিনাকে হস্তান্তর করতে ব্যর্থ হলে তা আমাদের দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন করবে বলে জানিয়েছে আসিফ নজরুল। পররাষ্ট্র মন্ত্রণালয় রেড অ্যালার্ট জারি সহ বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। প্রয়োজনে বাংলাদেশ সমস্যা সমাধানে এবং হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সমর্থনও ফেরত চাইবে। আমরা যা করতে পারি তাই করছি। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন এই আইনি উপদেষ্টা। উল্লেখ করা যেতে পারে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের পর থেকে ভারত বাংলাদেশ দুদেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দুর্নীতি এবং দেশদ্রোহিতার অভিযোগ বরাবরই উঠে আসছিল আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং সম্পাদক রমাকান্ত দীর বিরুদ্ধে। এবার তাদের স্বৈরাচারিতার ইতিবৃত্ত তুলে ধরল রাজ্যের সংবাদ জগতের সর্ববৃহৎ সংগঠন অ্যাসেম্বলি অব জার্নালিস্ট। সাংবাদিক সম্মেলন করে এই দুই ব্যক্তির অবিলম্বে পদত্যাগ এবং তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা লিপিবদ্ধ করার দাবি করল অ্যাসেম্বলি অব জার্নালিস্ট। প্রাক্তন এক বাহুবলী মুখ্যমন্ত্রী দাদার আশীর্বাদ ধন্য হয়ে আগরতলা প্রেস ক্লাবকে আর 5টা ক্লাবের পর্যায়ে নামিয়ে এনে টোপাইস কামানোর ধান্দায় লিপ্ত হয়েছিলেন এই ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং সম্পাদক রমাকান্ত দে। বিষয়টি নিয়ে বরাবরই আপত্তি উঠে আসছিল আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং সম্পাদক রমাকান্ত দের বিরুদ্ধে। কিন্তু প্রশাসন এবং সংবাদ জগতের একটা অংশকে ম্যানেজ করে দিনের পর দিন এই অনৈতিক কাজকর্ম চালিয়ে যাচ্ছিল জয়ন্ত ভট্টাচার্য এবং রমাকান্ত দে। ম্যানেজারিয়াল ম্যানেজমেন্টে পারদর্শী এই দুটো তথাকথিত সাংবাদিক ব্যবসায়ী প্রতিষ্ঠানে নামিয়ে এনেছে আগরতলা প্রেস ক্লাবকে, যেখানে ব্রাত্য সাধারণ সাংবাদিকরা। এবার আগরতলা প্রেস ক্লাবের আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্বৈরাচারী হয়ে উঠেছেন সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং সম্পাদক রমাকান্ত দে। অ্যাসেম্বলি অব জার্নালিস্টের বরিষ্ঠ সাংবাদিক এবং সম্পাদকরা প্রেস কনফারেন্স শেষে যখন নিজেদের মধ্যে আলাপচারিতা করছিল, ঠিক তখনই অন্তত 1 ডজন বরিষ্ঠ সাংবাদিক সম্পাদকদের তালাবন্দি করে দেওয়া হয় আগরতলা প্রেস ক্লাবে। জয়ন্ত রমাকান্তের ইশারাতেই বরিষ্ঠ সাংবাদিক সম্পাদকদের তালাবন্দি করে দেয় প্রেস ক্লাবের বেতনভুক্ত কর্মচারীরা। শেষে নিজেদেরকে তালাবন্দি অবস্থা থেকে কোন রকমে মুক্ত করে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন জয়ন্ত রমাকান্ত জুটির ষড়যন্ত্রের শিকার সংশ্লিষ্ট সাংবাদিকরা। ব্লু প্রিন্ট অনুসারে প্রেস ক্লাবে দরজা খুলে জোর করে কেন বেরিয়ে আসলেন তার জন্য উল্টো বরিষ্ঠ সাংবাদিকদের কে শোকজ নোটিশ জারি করলো সংবাদ জগতে তথাকথিত এই দুই সিনিয়র সাংঘাতিক জয়ন্ত ভট্টাচার্য এবং রমাকান্ত দে। শুধু তাই নয়, নাটকীয়ভাবে পুরো বিষয়টিতে রং মশলা মেখে সামাজিক মাধ্যমে প্রচার করার চেষ্টা করে আগরতলা প্রেস ক্লাবের ক্ষমতালোভী সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং সম্পাদক রমাকান্ত দে। বুধবার সাংবাদিক সম্মেলন করে প্রেস ক্লাব সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং রমাকান্ত দের মুখোশ খুলে দেন রাজ্যের সংবাদ জগতের সর্ববৃহৎ সংগঠন অ্যাসেম্বলি অব জার্নালিস্টের সাধারণ সম্পাদক শানি দেবরায়। এই ধরনের কার্যকলাপের জন্য অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করেন শানি দেবরায়। প্রেস ক্লাবের কেয়ারটেকার আছে, তাদের কাছে কন্টিনিউয়াস কোনো উত্তর নেই। জানলা দিয়ে গলা বাড়িয়ে ডাকার চেষ্টা করলাম, কোনো আওয়াজ নেই। এখানে প্রায় 7-8 জন সম্পাদক বসেছিলাম আমার উপরে, সঙ্গে ছিল কিছু সাংবাদিক। ফলে স্বাভাবিকভাবেই একটা সময় একটা হলো যে কি ব্যাপার, দরজা কেন খুলছে না। তারপর খুব জোরে আমরা এরকম ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। খুলে যাওয়ার পর আমরা দেখলাম যেটাতে তালা মেরে দেওয়া হয়েছে, বাইরে থেকে তালা মেরে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে যে কিছু সম্পাদক, কিছু সাংবাদিক বাইরে প্রেস ক্লাবের 3 তলায় মিটিং করছে, অথচ বাইরে থেকে তালা মেরে দেওয়া। এটা স্বাভাবিকভাবেই আমাদের রিসেন্টেড করে, ক্ষুব্ধ করে দেয়। আমরা নিচে নেমে আসি, নিচে নেমে এসে যারা কেয়ারটেকার তারা দেখলাম ওখানে বসে গল্প করছে। আমরা জিজ্ঞেস করলাম কে তালা মেরেছে,
বললো ওরা আমরা তো ভুলে তালা মেরে দিয়েছি। ভুলে কি করে তালা মারবে? আমরা সবাই এখানে 3 তলার মধ্যে প্রেস ক্লাব এমনি কোনো একটা প্রহিবিটেড জায়গা নয় যে কেউ বেরিয়ে যাওয়ার সময় তালা মারতে হবে। আর যদি তারা মেরেও থাকে কেন চেক করলো না? একজনও থাকতে পারে উপরে। সেই সময় প্রেস ক্লাবের নিচের তলায় একটি অন্য একটি সংস্থার একটি সভা চলছিল। এদের মধ্যে থেকেও কেউ টয়লেট ব্যবহার করার জন্য উপরে যেতে পারে। আর আমরা এতজন মানুষ উপরে ছিলাম, আমরা বসে চা খেলাম, অথচ যারা নিচের যারা কাজ করছে কেয়ারটেকার, তাদের এটুকু মনে হলো না যে এটা চেক করে তারপর তালা দেওয়া উচিত। তারা তালা মেরে দিল। আমরা মনে করি যে বিষয়টা এত সহজ নয়, তার পিছনে একটা পরিকল্পনা কাজ করছে এবং এই পরিকল্পনার জন্য সম্পূর্ণভাবে আমরা প্রেস ক্লাবের স্বৈরাচারী যে প্রেসিডেন্ট জয়ন্ত ভট্টাচার্য এবং সম্পাদক যে রমাকান্ত দে তাকে দায়ী করছি। কারণ আমরা স্পষ্টতই বলছি, সামনে প্রেস ক্লাবের নির্বাচন, সেই নির্বাচনকে হিনিয়াস ওয়েতে ব্যবহার করবার জন্য এরা এই কূটকৌশল করেছে সেখানের মধ্যে এবং করে একটা সিন ক্রিয়েট করবার চেষ্টা করেছে। দুর্নীতি এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আগেই ছিল সম্পাদক রমাকান্ত দে এবং সভাপতি জয়ন্ত ভট্টাচার্যের বিরুদ্ধে। এবার অবৈধ বাংলাদেশিদের আগরতলা প্রেস ক্লাবের ঠাঁই দিয়ে এই দুই ব্যক্তির দেশদ্রোহিতার মুখোশ টেনে খুলে দিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক বিশ্বেন্দু ভট্টাচার্য। এদের এই ধরনের কার্যকলাপের জন্য অবিলম্বে রাজ্য সরকারের পক্ষ থেকে তদন্ত দাবি করেছেন বরিষ্ঠ সাংবাদিক বিশ্বেন্দু ভট্টাচার্য। প্রশাসনিক তদন্ত হলে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং সম্পাদক রমাকান্ত দের ঠাঁই হবে জেলে বলে জানিয়েছেন সর্বভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার বরিষ্ঠ সাংবাদিক বিশ্বেন্দু ভট্টাচার্য। নিজের কমিউনিটির ফিলিং যাদের মধ্যে নেই, যারা ন্যূনতম কোনো ভদ্রতা বোধ নেই, যারা তার ফেলো ফ্রেন্ডদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় জানে না, তাদেরকে তালা আটকে দেয় কর্মচারীকে দিয়ে। এদের এই মুহূর্তে এই প্রেস ক্লাব থেকে পদত্যাগ করা উচিত এবং এদের যদি লজ্জা থাকে এরা বিনা শর্তে ক্ষমা চাওয়া উচিত। এরা সকস নোটিশ পাঠায়, সকস নোটিশ পাঠানোর যে আইনি প্রক্রিয়া এরা কিছুই জানে না এবং এরা যেটা করেছে এর জন্য এদের শুধু পদত্যাগ করলেই শেষ হবে না, এদের আইনের দরজায় যেতে হবে। এদের বাকি জীবন কোর্টের দরজায় এবং থানার এদের ঘুরতে হবে। এই ব্যবস্থা আমরা করব, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা আইনকে শ্রদ্ধা করি, সংবিধানকে মানি এবং আমরা এই সরকারের কাছে বলবো যে এই ভয়ঙ্কর ঘটনা একটা দেশদ্রোহীকে তারা এই দেশে নিয়ে আসার চেষ্টা করছে, তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা কেন হবে না? সরকার কেন স্বতঃপ্রণোদিত ভাবে এই দুইজনের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা নথিবদ্ধ করবে না? যারা বাংলাদেশ থেকে একজন লোককে ডেকে এনে এখানে এই ক্লাবের মধ্যে রাখতে চায়, বাংলাদেশের আপনি খাতা খুলে দেখুন বাংলাদেশের কতজন লোক এখানে ছিল গত কয়েক বছরে এবং এরা কারা? বাংলাদেশের সঙ্গে আমাদের যথেষ্ট সম্পর্ক আছে এবং বৈদেশিক সম্পর্ক রাখার জন্য যা যা করার কথা এটা পরিচালিত হয় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নীতিমালার ভিত্তিতে। আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বর্তমান যে নীতিমালা আছে এতে কোনোভাবেই সেটা মানায় না কোনো একজন দেশদ্রোহীকে এনে প্রেস ক্লাবে রাখা। রাজ্যের একটি প্রভাতী সংবাদ মাধ্যমে সাধারণ একজন চিত্র সাংবাদিক হওয়া সত্ত্বেও গত কয়েক বছরে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দের আর্থিক বিত্তশালী হওয়ার বিষয়টি নিয়ে সময়ে সময়ে বিভিন্ন রকমের অভিযোগ উঠে আসছে বিভিন্ন মহল থেকে। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সর্বভারতীয় একটা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত থাকার সুবাদে অনৈতিকভাবে বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করে নিচ্ছেন বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে। শুধু তাই নয়, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি পদে থেকেও বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টগুলিতে রাজ্যের সাংবাদিকদের ব্রাত্য হয়ে থাকার মতো বিষয়গুলিতে সভা সুন্দরের ভূমিকা পালন করেন জয়ন্ত ভট্টাচার্য। জানিয়ে তীব্র ক্ষোভ রয়েছে সাংবাদিক সাধারণের মধ্যে। কথাই আছে কাক নাকি কাকের মাংস খায় না, কিন্তু জয়ন্ত রমাকান্তরা এই প্রবাদকে মিথ্যা প্রমাণিত করে আবারও একবার কলঙ্কিত করলো আগরতলা প্রেস ক্লাবকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। চাইল্ড লাইন ও পুলিশের সহযোগিতায় দীর্ঘদিন পর নিজের 3 সন্তানকে ফিরে পেয়েছেন ফিলিপিন্সের এক মহিলা। ঘটনা সোনামুড়া এলাকায়। সোনামুড়া এলাকার যুবক সাদিক মিয়া কর্মসূত্রে সৌদি আরব থাকাকালীন ফিলিপিন্সের এক মহিলাকে বিয়ে করার পর তাদের 3 সন্তানের জন্ম হলে সোনামুড়ায় ফিরে আসেন। সাদিক মিয়া দ্বিতীয় বিবাহ করার পর প্রথমাকে নির্যাতন করে তাড়িয়ে দেন বলে জানিয়েছেন চাইল্ড লাইনের কর্মকর্তারা। এদিনে ফিলিপিন্সের মহিলার ভিসার এদিকে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন থেকে তাকে আইন অনুযায়ী জেলে পাঠানো হয়। সাজার মেয়াদ শেষ হলে তিনি তাঁর সন্তানদের ফিরে পাওয়ার জন্য চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে আবেদন করলে দীর্ঘদিন পর পুলিশ ও চাইল্ড লাইনের সহায়তা সোনামুড়ায় তার স্বামী থেকে বাড়ি থেকে তার সন্তানদের মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে জানানো হয়।
পরে দিয়ে টর্চারিং করে, অনেকভাবে মারধর করে, করার পরে এই লোকটা পাশাপাশি আরেকটা বিয়েও করে এই মহিলার ঘরে রাখি। তারপর বাড়ির থেকে ওনারে অনেকভাবে মারার পরে মহিলার বাড়ির থেকে বার করে দেয়। দেওয়ার পরে মহিলা এখন 1 মাস জেলও খাটে বিশালগড় জেলেতে, কারণ ওনার যে পাসপোর্টের মেয়াদ গেছিল গা। তারপর জেল থেকে গিয়ে উনি আবার পাসপোর্টটা রিনিউয়াল করার পরে নতুন পাসপোর্ট করার পরে সোনামুড়াতে আসার পরে আজকে আমরা ওনারকে নিয়ে সোনামুড়া পিএস এর সাহায্যে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, তারপরে চাইল্ড হেল্পলাইন, ডিসিকিউ স্টাফ এবং ওয়ান স্টপের স্টাফ সবাই গিয়ে আমরা বাচ্চাটি রেস্কিউ করে আমরা এখন বাচ্চাটি ওনার কাছে হ্যান্ড ওভার। সবকিছু ঠিক থাকলে আগামী 30 জানুয়ারির মধ্যেই নতুন প্রদেশ সভাপতি পাবে ত্রিপুরা বিজেপি। এই লক্ষ্যে প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে ভারতীয় জনতা পার্টি। এদিকে দিল্লি বিধানসভা নির্বাচনের পরে বিজেপি পাবে নতুন সর্বভারতীয় সভাপতি। 30 জানুয়ারির মধ্যেই নতুন প্রদেশ সভাপতি চয়নের জন্য সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। মন্ডল জেলা সভাপতির নাম ঘোষণার পর এক্ষেত্রে আরো গতি এনেছে ত্রিপুরা বিজেপি। বিজেপির দলীয় সংবিধান অনুযায়ী এক ব্যক্তি এক পদ নীতির কারণে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতির পদ ছাড়তে হবে সাংসদ রাজীব ভট্টাচার্যকে। তবে ভোটের মাধ্যমে নির্বাচন করে প্রদেশ সভাপতি নির্বাচন করার নেই কোনো সম্ভাবনা। বিজেপির প্রদেশ সভাপতি পদের তালিকায় নাম রয়েছে বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীর। সংগঠনের জন্য দশকের বেশি সময় ধরে বিভিন্ন পদ থেকে কাজ করেছেন এরকম পুরনো নেতৃত্ব আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি পদের দাবিদার। তবে বুথ, মন্ডল এবং জেলা পর্যায়ে যেখানে প্রায় 80% ক্ষেত্রে আনা হয়েছে নতুন মুখ, সেক্ষেত্রে ত্রিপুরা প্রদেশ সভাপতি পদেও কি আনা হবে সম্পূর্ণ আনকোরা নতুন মুখ, তা নিয়েই চলছে জোর জল্পনা। সামগ্রিক বিষয়টি সম্পর্কে পুরোপুরিভাবে অবগত আছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে সম্ভাব্য প্রত্যাশীদের কুষ্টি ঠিকুজি বিশ্লেষণ করছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এক্ষেত্রে যৌথভাবে সমীক্ষা করছে বিজেপির কেন্দ্রীয় কমিটি এবং সংঘ পরিবার। সম্ভাব্য প্রত্যাশীদের সাংগঠনিক ব্যাকগ্রাউন্ড সহ তাদের সম্পর্কে, দলের কার্যকর্তাদের মনোভাব ইত্যাদি বিষয়ে মতামত নেওয়া হবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে। এক্ষেত্রে দলের হয়ে অন্তত 1 দশকের বেশি সময় ধরে বিভিন্ন পদে থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন এরকম ব্যক্তিদের দেওয়া হচ্ছে অগ্রাধিকার। তবে প্রদেশ সভাপতি নির্বাচনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মানিক সাহার মতামত অনেকটাই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। আগামী 2028 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি নির্বাচন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে দিল্লি বিধানসভা ভোটের পরেই নতুন জাতীয় সভাপতি পাবে বিজেপি। দিল্লি ভোটের সময় বিজেপির নেতৃত্বে থাকবেন বর্তমান সভাপতি জেপি নাড্ডা। সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে 2024 সালের জানুয়ারিতে শেষ হয়েছিল তার মেয়াদ। তবে লোকসভা নির্বাচনের জন্য বাড়ানো হয়েছিল নাড্ডার মেয়াদ। জাতীয় সভাপতি নির্বাচন হওয়ার আগে কমপক্ষে 50% রাজ্য ইউনিটগুলিকে অবশ্যই তাদের সাংগঠনিক নির্বাচন সম্পন্ন করতে হবে। তাই স্বাভাবিকভাবেই 30 জানুয়ারির মধ্যে প্রদেশ সভাপতি চয়ন প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে ত্রিপুরা প্রদেশ বিজেপিও। উল্লেখ করা যেতে পারে 5 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট। এরপরে 20 ফেব্রুয়ারির মধ্যে দলের সর্বভারতীয় সভাপতি পেয়ে যাবে ভারতীয় জনতা পার্টি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহরের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতে দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশ সরকার অবৈধভাবে বাঁধ নির্মাণ করার প্রতিবাদে আগামী 25শে জানুয়ারি ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে পথ অবরোধ এবং সীমান্ত এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে লং মার্চ করার কথা সাংবাদিক সম্মেলনে ঘোষণা দিয়েছেন কংগ্রেস বিধায়ক ব্রিজেট সিনহা। কৈলাসহর ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বাঁধ নির্মাণের ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা শাসক ও উচ্চপদস্থ আধিকারিকরা গৌরনগর ব্লকের ভাইস চেয়ারম্যানকে নিয়ে সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। এই ব্যাপারে জেলা প্রশাসনের পেশ করা যাবতীয় রিপোর্টের ভিত্তিতে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সংশ্লিষ্ট ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন বলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক ব্রিজেট সিনহা। আগামী বর্ষাকাল আসার পূর্বে যুদ্ধকালীন তৎপরতায় কৈলাসহর সীমান্তের বাঁধগুলো নির্মাণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং সংস্কারের অভাবে মরচে পড়া বাঁধের স্লুইস গেটগুলো সংস্কারের জন্য দ্রুত সরকারি পদক্ষেপ দাবি করেছেন এলাকার কংগ্রেস বিধায়ক ব্রিজেট সিনহা। যুদ্ধকালীন ভিত্তিতে আমাদের এই অংশে বাঁধগুলো নির্মাণ করা দরকার। যে বাঁধটা আছে এটা মেরামত করা দরকার। অনেকদিন যাবৎ এই বাঁধের যে সুইচ গেটগুলো আছে মরিচার পরে এটা নষ্ট হওয়ার পথে। গতবারও দেখেছি যখন বন্যা আছে তখন গোবিন্দপুরে, পশ্চিম গোবিন্দপুরে সুইচ গেটের মধ্যে জল ঢুকেছে। শুধু গোবিন্দপুর না, কালীপুরা থেকে শুরু করে যেখানে যেখানে সুইচ গেট আছে এগুলোতে এই অবস্থা এবং এটা মেরামত হয়নি।
ক্ষমতা গ্রহণ করে বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করে একগুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে জো বাইডেনের শাসন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নিয়েছেন ট্রাম্প। ফেডারেল সরকারের বেশ কিছু নীতিমালায় পরিবর্তন ও মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আদেশও সই করেছেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল এরেনায় সমর্থকদের সামনে এই পদক্ষেপ নেন। পরে ওভাল অফিসে ফিরে আরো কিছু নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। এর মধ্যে একটি হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব ইস্যুতে একটি আদেশ দিয়েছেন। এছাড়া 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলায় অভিযুক্ত 1,500 মানুষকে সাধারণ ক্ষমা করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন সদ্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, অতিমারির বিরুদ্ধে যুদ্ধে হু সেভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেনি, দেখিয়েছে আরো নানা কারণও। এদিকে আমেরিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এরপরই শোরগোল শুরু হয়েছে ভারতেও। ইতিমধ্যে 18,000 ভারতীয় অভিবাসীকে দেশে ফেরানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী আমেরিকা এবং ভারত সরকারের যৌথ উদ্যোগে 18,000 ভারতীয়কে শনাক্ত করা হয়েছে, যারা মার্কিন মুলুকে অবৈধভাবে বসবাস করছেন। এদেরকে দেশে ফেরানো হবে। তবে সূত্রের দাবি এই সংখ্যা আরো বেশি হতে পারে। মার্কিন মুলুকে অবৈধ ভারতীয় অভিবাসীকে প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি। তবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে ভারত সরকারের। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্কের কথা সর্বজনবিদিত। সেই সম্পর্কের খাতিরেই শেষ পর্যন্ত অবৈধ ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেবে না ট্রাম্প সরকার বলে প্রত্যাশা কূটনৈতিক বিশেষজ্ঞ মহলের। 2024 সালে পিউ রিসার্চ রিপোর্ট অনুযায়ী মার্কিন মুলুকে 7,25,000 ভারতীয় বসবাস করছেন অবৈধভাবে, যা সে দেশে বসবাসকারী অবৈধ অভিবাসীদের মধ্যে সর্বোচ্চ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 35তম শিল্প বাণিজ্য মেলা শুরু হবে আগামী 29 জানুয়ারি। মেলা চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। এবারে শিল্প বাণিজ্য মেলায় অংশ নেবেন 300 ব্যবসায়ী প্রতিষ্ঠান, যেখানে স্টল থাকবে মোট 515টি। গত বছর শিল্প বাণিজ্য মেলায় যেখানে বিক্রি হয়েছিল 6.28 কোটি টাকা, সেখানে এ বছরটা আরো বেশি হবে বলে আশা প্রকাশ করেছেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। এছাড়া শিল্প বাণিজ্য বিকাশে বিনিয়োগকারীদের নিয়ে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ অনুষ্ঠিত হবে 7 এবং 8 ফেব্রুয়ারি বলেও জানিয়েছেন মন্ত্রী শান্তনা চাকমা। যে আমাদের এবারে শিল্প বাণিজ্য মেলা 35তম মেলা, এই মেলা শুরু হবে হাপানিয়া যে আমাদের আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ রয়েছে, সেই প্রাঙ্গণে 29শে জানুয়ারি শুরু হবে এবং সেটা সমাপ্তি হবে 12 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তার পাশাপাশি এই মেলায় আমরা চেষ্টা করে যাচ্ছি যে যাতে করে বিগত দিনের যে মেলাগুলো হয়েছে তার চেয়ে আরো সুন্দর আকর্ষণীয় যাতে হয়ে উঠে, তার জন্য আমরা দুবার রিভিউ মিটিং করেছি। আজকে আমরা আবার দ্বিতীয়বারের জন্য রিভিউ মিটিং করেছি। তো এই মেলাতে আমরা চাচ্ছি যে বিশেষ করে লোকাল যারা রয়েছেন, লোকালদের উপরে আমরা যারা বিজনেস লোকাল রয়েছে তাদের উপরে গুরুত্ব দেওয়া। 3 দিন ব্যাপী পিলাকার প্রত্ন ও পর্যটন উৎসবের সমাপ্তি ঘটে মঙ্গলবার। অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক তথা রাজ্য সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্র ও পিলাকের উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। রাজ্যের গন্ডাছড়া, ডুম্বুরু, নারিকেলকুঞ্জ এবং অন্যান্য পর্যটন কেন্দ্রগুলি আজ উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে সমগ্র ভারতবর্ষের মানুষের কাছে বিশেষ পর্যটন ক্ষেত্র হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রতি বছর বহু পর্যটক এই এলাকাগুলি পরিদর্শনে আসেন, যা আমাদের কাছে গর্বের বিষয় বলে জানিয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। রাজ্যের পর্যটন ক্ষেত্রগুলিকে রাজ্যের ও বহিরাজ্যের পর্যটকদের সামনে আকর্ষণীয় ও সুন্দরভাবে উপস্থাপন করার লক্ষ্যে রাজ্য সরকার পর্যটন কেন্দ্রগুলিকে উন্নত ও আধুনিক মান সম্পন্ন করে গড়ে তুলছেন বলে জানিয়েছেন রাজ্য সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে সারা ত্রিপুরা রাজ্যে যেখানে আমাদের পর্যটন কেন্দ্র রয়েছে, প্রত্যেকটা পর্যটন কেন্দ্রটাকে আমরা মানুষের কাছে এবং মানুষ যাতে আকর্ষণীয় হয়, মানুষ যাতে পর্যটন কেন্দ্রের মধ্যে যাতে বিভিন্ন ধরনের আমাদের সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষ
যাতে পর্যটন কেন্দ্রের মধ্যে যাতে আনন্দ উপভোগ করতে পারে বা পর্যটন কেন্দ্র যাতে আকর্ষণীয় হয়, তার জন্য আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্র বহু ধরনের আমাদের উন্নতভাবে তোলা হয়েছে। আজকে আমরা দেখতে পারি যে আমাদের গন্ডাছড়া বা দুম্বুরনগর বা নারিকলকুঞ্জ বিগত সময়ের অবস্থা কেমন ছিল, আর আজকে দিনে দাঁড়িয়ে শুধু ত্রিপুরা রাজ্যের মধ্যে সীমানে সারা উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আজকে আমাদের গন্ডাছড়া একটা রিমোট এরিয়া বা জনজাতি এলাকা বা আমাদের দুম্বুর এলাকা, সেই জায়গাতে বহু পর্যটকরা আজকে আসছে, সেটা আমাদের ত্রিপুরার জন্য গর্ব। এই উৎসবের মাধ্যমে পিলাকের ঐতিহ্যকে ধরে রাখতে হবে এবং এই ঐতিহ্যকে ধরে রাখতে রাজ্যের সকল অংশের মানুষের সহযোগিতা প্রয়োজন বলে পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত পিলাক প্রত্ন পর্যটন উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে অভিমত ব্যক্ত করেছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পুলিশ সপ্তাহ উপলক্ষে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে ট্রাফিক আইনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত করল ট্রাফিক পুলিশ। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থানাগুলোতে পুলিশ সপ্তাহ উপলক্ষে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগে ছাত্রদের মাধ্যমে ট্রাফিক সচেতনতা গড়ে তুলতে আজকের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন ট্রাফিক এসপি মানিক দাস। আজকের এই কার্যক্রমের মাধ্যমে ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ জনগণকে সচেতন করার উদ্যোগ নিয়েছে। ছাত্রদের মাধ্যমে সকলকে ট্রাফিক আইন মেনে চলার বার্তা দেওয়ার উদ্দেশ্যে আজকের এই সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে বলেও জানিয়েছেন ট্রাফিক এসপি মানিক দাস। মাধ্যমে আমরা এই মেসেজ দিতে চাই সবাইকে, নিজের সেফটির জন্য এবং অন্যান্য যারা রোড ইউজার আছেন ওনাদের সেফটির জন্য সবাইকে ট্রাফিক রুল মেনে চলতে হবে। এটা আজকে আমরা ওদেরকে সারা ত্রিপুরাতে প্রায় 500টি লোকেশনে আমরা এরকম ভাবে স্টুডেন্টদেরকে এনগেজ করেছি এবং তাদের নাম আমাদের কাছে থাকবে। আজকে তাদেরকে এই ট্রেনিং করানোর আগে তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি এবং এই যে তাদেরকে আমরা ট্রেন করেছি, আমরা অন্যান্য অকেশনেও তাদের সার্ভিস আমরা নেব। চারতলা থেকে রাস্তায় পড়ল 50 বছরের গৃহবধূ। এতে ঘটনাস্থলে মৃত্যু হয়। এই গৃহবধূর ঘটনা বুধবার সন্ধ্যায় রাজধানী ভগবান ঠাকুর চৌমুহনী এলাকায়। গৃহবধূর নাম শম্পা সাহা বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনা হত্যা না আত্মহত্যা তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। 6টার সময় আমরা খবর পাইছি যে বনমালীপুর ভগবান ঠাকুর চৌমুহনীতে একটা মহিলা 4th ফ্লোর থেকে সুইসাইড করছে। এই ইনফরমেশন পাই আমরা আইসি। নাম কিছু নাম আয়া স্পটে আয়া পাইছি যে মৃত মহিলার নাম শম্পা সাহা, ওয়াইফ অফ সুব্রত সাহা। প্রাথমিকভাবে হাজবেন্ডের জিজ্ঞাসাবাদের পরে জানতে পারি যে মহিলা অনেকদিন ধরে ডিপ্রেশনে আছে। এতটুকুই এখন ইনভেস্টিগেশনের পরে আমরা জানা যায়। নতুন স্টার্টআপ নীতির সূচনা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বুধবার সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আগামী 24শে জানুয়ারি আগরতলার ব্রুঙ্কা ভবনে অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হবে নতুন স্টার্টআপ নীতির। 24 জানুয়ারি নতুন স্টার্টআপ নীতির সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের আইটি ডিপার্টমেন্ট আমরা একটা স্টার্টআপ একটা নীতি আমরা নিতে চলেছি নতুন করে। এ সম্পর্কে আগামী 24শে জানুয়ারি 12টায় প্রজ্ঞা ভবনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আমরা এটা শুরু করতে যাচ্ছি। বিজ্ঞানকে সাধারণ মানুষের মধ্যে নিয়ে যেতে পারে ছাত্র ও শিক্ষকরা। আসবে এই খবরে, কিন্তু তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধূপ।
বিশুদ্ধ হলো এই সিঞ্জিনি পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছে অন্যান্য খবরে। বিজ্ঞানকে সাধারণ মানুষের মধ্যে নিয়ে যেতে পারে ছাত্র শিক্ষকরা। এই লক্ষ্যে বিদ্যালয়ের পর্যায়ের প্রধান শিক্ষক শিক্ষিকা অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আয়োজন করা হয়েছে ডিএনএ ক্লাবের কর্মশালা। বুধবার এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এমনটাই জানালেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। মোট 37টি বিদ্যালয়কে নিয়ে অনুষ্ঠিত হয় একদিনের এই কর্মশালা। আগামী দিন 170টি স্কুলকে কর্মশালায় যুক্ত করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। বিদ্যালয়গুলির পাশাপাশি মহাবিদ্যালয়গুলিকেও আগামী দিনে যুক্ত করা হবে এই কর্মসূচিতে জানিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। এখন প্রথম তো আমরা 37টি স্কুল দিয়ে শুরু করলাম, এটার জার্নি। এখন 170-এর বেশি স্কুলকে আমরা কাভার আপ করছি এবং আরো বেশি করে আমি বললাম তো সর্বত্রই এটা আমরা সরিয়ে দেব। কলেজগুলিতে এই ধরনের কোনো ট্রেনিং প্রোগ্রাম করা হয়? ইয়েস, এনআইটির সাথে হচ্ছে, এমবিবি কলেজের সাথে হচ্ছে, বীর বিক্রম কলেজের সাথে হচ্ছে, ত্রিপুরা ইউনিভার্সিটির সাথে হচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটির সাথে হচ্ছে এবং গবেষণার ক্ষেত্রেও আমরা যেমন আইসিএআর এর একটা ইনস্টিটিউট আছে, রাজ্যের মানুষের কৃষি ক্ষেত্রে যেগুলো দরকার আমরা আমাদের ভান্ডার থেকে সাহায্য দিয়ে, সহায়তা দিয়ে, বিজ্ঞানীদেরকে দিয়ে এই গবেষণাগুলো করানোর চেষ্টা করছি। ত্রিপুরা পুলিশ সপ্তাহ কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার সকালে বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকায় স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ট্রাফিক অ্যাওয়ারনেস কর্মসূচি পালিত হয়। কি কর্মসূচিতে বিশালগড় মোটর স্ট্যান্ড এলাকায় উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর এবং বিশালগড় বাইপাসের ছাত্রছাত্রীদের সঙ্গে কর্মসূচিতে ছিলেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত। দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও সড়ক চলাচলের সচেতনতা বৃদ্ধি করা এবং ট্রাফিক পুলিশের কর্তব্য পালন সহ বাইক চালকদের হেলমেট পরা বাধ্যতামূলক এবং বিভিন্ন বিষয়ের উপর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশালগড় মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতা করেন আধিকারিকরা। উইক উপলক্ষে ট্রাফিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য ছোট ছোট ছেলেমেয়েরা যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের মধ্যে ট্রাফিকের অ্যাক্টিভিটি, ট্রাফিক রুলস এবং ট্রাফিক কিভাবে কাজ করছে ওইটার একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য যেন তারা আজকে বাড়িতে গিয়ে বা তাদের ফিউচার যেন সমস্ত ধরনের ট্রাফিক রুলস মেনে চলে, যেন আমরা যানবাহন দুর্ঘটনা রোধ করতে পারি। ওই উদ্দেশ্যে আমাদের আজকে তাদের এই অন ফিল্ড এক্সপোজার অ্যাক্টিভিটি চলছে এবং এটা সিপাহীজলা ডিস্ট্রিক্টে আজকে আমরা প্রত্যেক থানাতেই আমরা এটা করছি। তাদেরকে লাইভ একটা এক্সপোজার দিচ্ছি ট্রাফিক রুলস সম্পর্কে এবং ট্রাফিক অ্যাওয়ারনেস সম্পর্কে একটু। ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং এগিয়ে চলো সংঘের সহযোগিতায় রাজ্যভিত্তিক ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ 2024-25 অনুষ্ঠিত হয় বুধবার। মোটে 4টি বিভাগে ক্রস কান্ট্রি প্রতিযোগিতা শুরু হয় আগরতলা মেলার মাঠে এগিয়ে চলো সংঘের সামনে থেকে। এই চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। এটা এগিয়ে চলো সংঘ ব্যবস্থাপনায় বলা হয়, আমি বিভিন্ন সময় দেখি যে তাদেরও উদ্যোগটাই বড় বেশি। সহযোগী হিসেবে সরকারের দপ্তর এবং স্পোর্টস দপ্তর আমাদের রাজ্যে বিভিন্নভাবে সহযোগিতা করে এসছে এবং এটা আমাদের রাজ্যের সরকার এই কাজটা করে থাকে। যে সকল সংস্থা, ক্লাব বা ব্যক্তি প্রতিষ্ঠান খেলার ক্ষেত্রে হোক বা বিশ্ব অন্য ক্ষেত্রে যখন তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আন্তরিকভাবে তার উন্নয়নের জন্য, তখন কিন্তু সরকার তার পাশে থাকে। এটা একটা দৃষ্টান্ত ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা করেছে, কারণ এই ধরনের প্ল্যাটফর্ম বা এই ধরনের ব্যবস্থা করলে পরে। এখনকার মতো মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।